বড় বড় কাচের জানালা, ঝকঝকে মার্বেল ফ্লোর, দেয়ালে দামি পেইন্টিং ঝুলানো। ছাদের মাঝখানে বড় একটা ক্রিস্টাল ঝাড়বাতি, যার আলো পুরো ঘরটাকে আরো রাজকীয় করে তুলেছে। ড্রয়িং রুমের একপাশে বড় একটা সেফ সোফা, সামনের গ্লাসের সেন্টার টেবিল, এক কোণে শোপিস আর ইনডোর প্ল্যান্ট সাজানো, যা বাড়িটাকে আরো পরিপাটি আর অভিজাত করে তুলেছে। উপরে যাওয়ার জন্য কাঠ আর স্টিলের মিশ্রণে বানানো একটা স্টাইলিশ সিঁড়ি, যার পাশে লম্বা কাচের দেয়াল। পুরো বাড়িটা যেন আধুনিকতার সাথে এক ধরনের নির্জন সৌন্দর্য বহন করছে। কিন্তু এত কিছু, এত সুন্দর বাড়ির মাঝেও যেন একটা অদ্ভুত নীরবতা। বাড়িতে তেমন কেউ নেই। ফয়সালের ফ্যামিলি সবাই দেশের বাইরে থাকায় তাদের তেমন কোনো আত্মীয় স্বজনও নেই এখানে। কিছুক্ষণ আগে ফয়সালের কয়েকজন বন্ধু এসেছিল, খাওয়া দাওয়া করে তারা চলে গেছে। এখন বাড়িটা প্রায় ফাঁকা। এই নীরবতা সুমাইয়ার কাছে অস্বস্তিকর লাগতে শুরু করলো। সে খেয়াল করলো তার শাশুড়ি নাফিসা মল্লিক ছাড়া আর কেউ তার সাথে তেমন কথা বলছে না। নতুন বউ হিসেবে যেরকম কৌতূহল বা আগ্রহ থাকার কথা, তাও যেন নেই কারো মধ্যে। চারিদিকে তাকাতে তাকাতে তার চোখ খুঁজতে লাগলো পরিচিত মুখ। ফয়সালের একটা ছোট বোন আছে, যাকে সে আগে দেখেছে, কিন্তু তাকে কোথাও দেখা যাচ্ছে না। ফয়সালের বড় ভাই রেদওয়ান, যাকে সুমাইয়া নিজের বাড়িতে দেখেছিল, তাকেও আর দেখা গেল না। আর ফয়সালের বাবা রায়হান মল্লিক, তাকে আসার সময় এক ঝলক দেখেছিল, তারপর যেন হাওয়ায় মিলিয়ে গেছে মানুষটা। এত বড় বাড়ি, অথচ চারপাশে শুধু নীরবতা, যেন দেয়ালগুলো চুপচাপ তাকিয়ে আছে। সুমাইয়ার বুকের ভেতর হালকা অস্বস্তি জমতে লাগলো। রাত যত বাড়তে লাগলো, নাফিসা মল্লিক ধীরে সুমাইয়াকে নিয়ে গেলেন ফয়সালের রুমে। নতুন জীবনের প্রথম রাতের দিকে রুমের ভেতরে একা বসে আছে নুসরাত, হাতে ব্যান্ডেজ করা। সেই হাতটার দিকে ফেলফেল করে তাকিয়ে আছে সে। মাথার ভেতরে ঘুরপাক খাচ্ছে হাজারো চিন্তা। নিজের অজান্তেই মনে মনে ভাবছে কত বড় একটা ভুল করতে যাচ্ছিল সে। নিজের ভালোবাসার মানুষটাকে নিজের হাতেই শেষ করে দিতে চেয়েছিল। এতদিন ধরে যাকে খুঁজে বেরিয়েছে পাগলের মতো, অবশেষে তাকে সামনে পেয়ে তাকেই হত্যা করতে গিয়েছিল। হঠাৎ করে মুখটা চোখে পড়ে যাওয়ায় সবকিছু বদলে গেল। না হলে আজকে কি হয়ে যেত তা শুধু আল্লাহই জানে। এইসব ভাবনায় ডুবেছিল নুসরাত। ঠিক তখনই খট করে দরজায় শব্দ হলো। চমকে উঠে মাথা তুলল সে। দেখলো রায়হান মল্লিক ধীরে ধীরে ঘরের ভেতরে ঢুকছেন। তিনি এসে নুসরাতের পাশে খাটে বসে পড়লেন। স্নেহ ভরে তার মাথায় হাত রেখে বললেন, ব্যথা এখন কেমন? শরীর কেমন আছে? নুসরাত জোর করে হাসি মুখে বলল, ভালো, সবকিছু ভালো আছে। রায়হান মল্লিক কিছুক্ষণ চুপচাপ থেকে আবার প্রশ্ন করলেন, কেন, কিভাবে এই অবস্থা হলো? এমনটা তো হওয়ার কথা ছিল না। তুমি যে উদ্দেশ্যে গিয়েছিলে সেটা কেন পূরণ করতে পারলে না? একটার পর একটা প্রশ্ন ছুড়ে দিলেন তিনি। নুসরাত একটা গভীর নিঃশ্বাস নিল, নিজেকে শান্ত করে নিয়ে ধীরে ধীরে বলল, শোনো আব্বু, আমি ওখানে গিয়েছিলাম, তুমি যাওনি। পরিস্থিতিটা আমি নিজের চোখে দেখেছি। কিছুটা থেমে আবার বলল, যাকে তুমি খুন করার জন্য টার্গেট করেছ সে মোটেও সাধারণ কেউ না। তাকে সরাতে হলে সরাসরি করে কিছু করে লাভ নেই। কৌশল লাগবে, ঠান্ডা মাথায় প্ল্যান করে চক্রান্তে ফাঁসিয়ে শেষ করতে হবে। তার চোখে তখন এক অদ্ভুত দৃঢ়তা। আমরা যেটা করতে গিয়েছিলাম সেটা বড় ভুল হয়ে যাচ্ছিল। আমাদের আগে পরিস্থিতি বুঝতে হবে, তারপর এগোতে হবে, না হলে আমরা নিজেরাই ফেঁসে যাব। একটু থেমে নিচু গলায় বলল, ওই মেহেরান শিকদার মোটেও সহজ মানুষ না। শেষে মাথা তুলে সরাসরি বাবার চোখের দিকে তাকিয়ে বলল, এই বিষয়টা তুমি আমার উপর ছেড়ে দাও আব্বু, আমি নিজেই সব সামলাবো। কথাগুলো বলার সময় তার গলাটা সামান্য কেঁপে উঠেছিল, কিন্তু তবুও নিজেকে শক্ত রেখেছিল নুসরাত। তার চোখের গভীরে তখনও দ্বন্দ্ব, ভালোবাসা আর প্রতিশোধের মাঝখানে আটকে থাকা এক কঠিন সিদ্ধান্তের ছায়া। নুসরাতের কথা শুনে কিছুক্ষণ চুপ করে রইলেন রায়হান মল্লিক। মুখে গভীর ভাব, যেন ভেতরে ভেতরে হিসাব করছেন। এরপর ধীরে ধীরে বললেন, আসলেই ওই মেহেরান অনেক চতুর আর চালাক। আমাদের খুব বুঝে শুনে এগোতে হবে। তখন আমার মাথা গরম ছিল, তাই তোকে এমন তাড়াহুড়ো করে পাঠিয়েছিলাম। একটু থেমে হালকা নিঃশ্বাস ফেলে বললেন, যাক, ভালোই হয়েছে, সময় থাকতে বুঝে গেছি। তারপর মেয়ের দিকে তাকিয়ে কণ্ঠ নরম হয়ে গেল, তুই আজকে যেভাবে পরিস্থিতি সামলেছিস তাতে আমি সত্যিই অবাক হয়েছি। এত ঠান্ডা মাথায় চিন্তা করা সবার পক্ষে সম্ভব না। আমার মেয়ে যে এত বুদ্ধিমতী হয়েছে এটা ভেবে গর্ব হচ্ছে। নুসরাত চুপ করে শুনছিল, কিন্তু তার চোখে এখনো অস্বস্তির ছাপ স্পষ্ট। কিছুক্ষণ পর সে একটু চিন্তিত গলায় বলল, আচ্ছা আব্বু, যে লোকটা মেহেরান শিকদারের দিকে ট্রিগার ধরেছিল, তাকে যদি কেউ খুঁজে পায় তাহলে তো আমরা সবাই ধরা পড়ে যাব। তার কথা শেষ হতেই হঠাৎ করে হেসে উঠল রায়হান মল্লিক। আমার বোকা মেয়ে,
মুখে আত্মবিশ্বাসের হাসি নিয়ে বললেন, তোর বাবা এতটা কাঁচা খেলোয়াড় না, পথের কাঁটা আমি আগেই সরিয়ে দিয়েছি। নুসরাত বিস্মিত হয়ে তাকিয়ে রইল। রায়হান মল্লিক আবার বললেন, তোকে পালাতে সাহায্য করেছি, না হলে তোর সব ডিটেলস বের করতে ওদের বেশি সময় লাগতো না, তাই কৌশলে সব ক্লিয়ার করে দিয়েছি। তার কণ্ঠে ছিল এক ধরনের শীতল নিশ্চয়তা, যেন সবকিছু আগেই হিসাব করে রেখেছেন তিনি। নুসরাত কিছুটা চুপ করে রইল। বাবার কথা শুনে কিছুটা স্বস্তি পেলেও কোথাও একটা অজানা আশঙ্কা তাকে এখনো ছেড়ে যাচ্ছে না। এরপর বাবা মেয়ের মধ্যে আরো অনেকক্ষণ নানা ধরনের কথা চলতে থাকলো। পরিকল্পনা, সতর্কতা আর ভবিষ্যতের অদৃশ্য ঝড়ের প্রস্তুতি নিয়ে যাওয়ার সময় দরজার কাছে থেমে রায়হান মল্লিক একবার পেছনে তাকালেন। নুসরাতের দিকে তাকিয়ে নিচু কিন্তু ঠান্ডা গলায় বললেন, এবার যে প্ল্যান করব তাতে নিঃসন্দেহে তাকে দুনিয়া থেকে সরিয়ে দিব। কথাটা বলে ঠোঁটে একটা বাঁকা হাসি টেনে ঘর থেকে বেরিয়ে গেলেন তিনি। দরজা বন্ধ হওয়ার সাথে সাথে যেন পুরো রুমটা আরো ভারী হয়ে উঠল। অন্যদিকে নুসরাতের অস্থিরতা বাড়তেই লাগলো। বুকের ভেতর ধকধক শব্দ যেন বাড়তে বাড়তে হাতুড়ির মতো আঘাত করছে। যতই নিজেকে সামলাতে চায় ততই এলোমেলো চিন্তা মাথার ভেতর ঘুরপাক খেতে থাকে। ঠিক তখনই দরজা খুলে ভেতরে ঢুকলো ফয়সাল। এই সময় হঠাৎ তাকে নিজের রুমে দেখে কিছুটা অবাক হয়ে গেল নুসরাত। ভ্রুকুচকে বলল, কিরে তুই বাসর ঘরে বউ রেখে আমার রুমে কি করছিস? ফয়সাল মুচকি হেসে ভেতরে এগিয়ে এলো। তাদের দুজনের সম্পর্কটা আসলে একটু অন্যরকম। বয়সে ফয়সাল বড় হলেও প্রায় 3-4 বছরের ব্যবধান। তবুও তাদের মাঝে সম্পর্কটা একদম বন্ধুর মতো। তাই তারা একে অপরকে তুই করেই ডাকে। তাদের কথা, আচরণ, খুনসুটি দেখলে যে কেউ ভাববে তারা যেন যমজ ভাই বোন। ছোটবেলা থেকে নরওয়েতে একসাথে বড় হওয়া, তারপর পড়াশোনা আর জীবনের প্রয়োজনে আলাদা হয়ে যাওয়া, সবকিছুর মাঝেও তাদের বন্ধনটা ঠিক আগের মতোই রয়ে গেছে। ফয়সাল পড়াশোনার জন্য এক দেশ থেকে আরেক দেশে ঘুরেছে। বাংলাদেশ থেকে শুরু করে পরে আমেরিকায় গিয়ে নিজের পড়াশোনা শেষ করেছে। কিন্তু পরিবারের সাথে একসাথে থাকা হয়নি তেমন। এই পরিবারের সাথে তার সম্পর্কটা যেন একটু অদ্ভুত। রেদওয়ানের সাথে তার কোনো মিল নেই, না চেহারায়, না স্বভাবে, না কথাবার্তায়। যেন দুইজন সম্পূর্ণ আলাদা মানুষ। অনেক সময় ফয়সালের মনে হয়েছে এই পরিবারের কেউই যেন তার নিজের না। রায়হান মল্লিক আর রেদওয়ানের আচরণ মাঝে মাঝে এমন হতো যেন তারা তাকে আপন বলে মনে করে না। শুধু একজন মানুষই তাকে সবসময় আপন করে রেখেছে, নাফিসা মল্লিক। মায়ের টানেই মাঝে মাঝে নরওয়েতে যেত ফয়সাল, না হলে নিজের মতো করেই দূরে দূরে থাকতো। এইভাবে ধীরে ধীরে নিজের অজান্তেই ফয়সাল নিজেকে এই পরিবার থেকে আলাদা করে ফেলেছে। এত মানুষ, এত সম্পর্কের ভিড়ে তার কাছে সত্যিকারের আপন বলতে একজনই, নাফিসা মল্লিক। সবকিছু আছে অথচ কোথাও কিছুই নেই, শুধু অদৃশ্য দূরত্ব আর অজানা রহস্যের দেয়াল। নাফিসা মল্লিকের পর যদি আর একজন মানুষ থাকে যে তাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে, যদিও মুখে কখনো প্রকাশ করে না, তবুও ফয়সাল খুব ভালোভাবেই বুঝতে পারে সে শুধু ভালোবাসে না, পাগলের মতো ভালোবাসে। সে আর কেউ নয়, ফয়সালের প্রিয়তমা, তার প্রিয়সী, তার অর্ধাঙ্গিনী সুমাইয়া শেখ। সুমাইয়ার ভালোবাসাটা আলাদা। সেখানে কোনো শর্ত নেই, কোনো হিসেব নেই। আছে শুধু নির্ভরতা, বিশ্বাস আর একরাশ নিঃশব্দ অনুভূতি। ফয়সাল কখনো না বললেও, কখনো প্রকাশ না করলেও মনের গভীরে সে জানে এই পৃথিবীতে যদি সত্যিকারের কেউ তাকে নিজের মানুষ ভেবে আগলে রাখে, তাহলে সেটা শুধু সুমাইয়া। সব দূরত্ব, সব অচেনা সম্পর্কের ভিড়ে সুমাইয়া যেন তার একমাত্র আপন ঠিকানা, যেখানে ফিরে এলে সবকিছু একটু হলেও শান্ত হয়ে যায়। ফয়সাল হাসতে হাসতে বলল, বিয়ে করেছি, বাসর তো করবই। কথাটা বলেই মুচকি হেসে নুসরাতের পাশে এসে বসলো। তোকে আর আব্বুকে বলেছিলাম বিয়ের আগে বাংলাদেশে আসতে, কিন্তু তোরা আজকেই আসলি। তার উপর সুমাইয়াদের বাড়িতেও যেতে পারলি না। আর তোর হাতে কি হয়েছে? নুসরাতের হাতে ব্যান্ডেজ করা দিকে তাকিয়ে কপাল কুঁচকে বলল, শুনলাম আসার সময় নাকি কিছুটা কেটে গেছে, কিন্তু এত বড় ব্যান্ডেজ দেখে তো স্বাভাবিক মনে হচ্ছে না। নুসরাত একটু থমকে গেল, তারপর মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকালো, যেন বিষয়টা এড়িয়ে যেতে চায়। কিছু না, ছোটখাটো কাটা, খুব সাধারণ ভঙ্গিতে বলল সে। কিন্তু তার গলায় এক ধরনের অস্বস্তি স্পষ্ট। ফয়সাল সেটা খেয়াল করলেও আর কিছু বলল না, বেশি ঘাটাতে গেল না বিষয়টা। হালকা কিছু টুকটাক কথা বলে উঠে দাঁড়ালো সে। আচ্ছা আমি যাই, বউকে একা রেখে বেশি দেরি করা ঠিক না। এই বলে মুচকি হেসে রুম থেকে বেরিয়ে গেল সে।
নুসরাত চুপচাপ বসে রইল। চোখ আবার গিয়ে থামলো ব্যান্ডেজ করা হাতের উপর, যেন সেই সাদা কাপড়ের নিচে লুকিয়ে আছে তার জীবনের সবচেয়ে গোপন সত্য। এরপর অনেকক্ষণ চুপচাপ বসে রইল নুসরাত, চোখে গভীর ভাব, যেন মাথার ভেতর কিছু একটা জোড়া লাগাচ্ছে। হঠাৎই পাশে রাখা ল্যাপটপটা টেনে নিল সামনে, স্ক্রিন অন করতেই দ্রুত কিছু টাইপ করতে শুরু করলো। আঙুলগুলো কিবোর্ডে থামছেই না। মাঝে মাঝে তার ঠোঁটের কোণে হালকা হাসির ঝিলিক ফুটে উঠছে। চোখে অদ্ভুত এক তৃপ্তি আর আত্মবিশ্বাস, যেন ধীরে ধীরে সবকিছু নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসছে সে। অনেকক্ষণ পর অবশেষে টাইপ করা থামালো। কয়েক সেকেন্ড স্ক্রিনের দিকে তাকিয়ে রইল, তারপর সন্তুষ্টির হাসি দিয়ে ল্যাপটপটা বন্ধ করে দিল। এরপর ধীরে ধীরে সোজা হয়ে শুয়ে পড়ল বিছানায়। মুখে এখনো সেই রহস্যময় হাসি লেগে আছে, যেন বড় কোনো খেলার প্রথম চালটা সে ইতিমধ্যেই দিয়ে ফেলেছে। অন্যদিকে মেহরান বাংলাদেশে এসেছে। শুধু আসাই না, আসার পেছনে আছে একটা বিশেষ কারণ। কিছুদিনের মধ্যেই মিতালি আর এভানের বিয়েটা পারিবারিকভাবে সম্পন্ন করে এরপর মিতালিকে নিয়ে নরওয়েতে ফিরে যাবে এভান। সেই প্রস্তুতির জন্য মূলত তার আশা। এর পাশাপাশি মেহরান অনেকগুলো শপিং করে নিয়ে এসেছে বিদেশ থেকে। এত বড় বড় মার্কেট করা দেখে বাড়ির সবাই যেন অবাক হয়ে গেছে। আগে কখনো এমনভাবে কেনাকাটা করতে দেখা যায়নি তাকে। বাড়ির পরিবেশও এখন অন্যরকম, আনন্দ আর ব্যস্ততায় ভরে উঠেছে চারপাশ। মাহবুব শিকদার আর রোজিনা শিকদার দুজনেই ভীষণ খুশি। নিজেদের ছোট মেয়েকে এত যোগ্য পাত্রের হাতে তুলে দিতে পারছেন, এই ভাবনাটাই যেন তাদের মুখে আলাদা প্রশান্তি এনে দিচ্ছে। তবে মেহরান একা আসেনি, তার সঙ্গে এসেছে এভান, নীরা আর সাদিক। কিন্তু তারা সরাসরি মেহরানের বাড়িতে ওঠেনি। শহরের ভেতরেই মেহরানের একটা নিজস্ব অ্যাপার্টমেন্ট আছে, যেখানে প্রয়োজন হলে সে এসে থাকে। আপাতত তারা সেখানেই উঠেছে। আর সবচেয়ে বড় কথা, বাড়ির কেউ এখনো জানেই না যে তারা সবাই বাংলাদেশে এসে গেছে। সবকিছু যেন পরিকল্পনা করে নীরবে এগোচ্ছে। সামনে কি হতে যাচ্ছে তা এখনো অজানা। চারিদিকে হালকা হাওয়া বইছে। রাতের অন্ধকারে চারপাশ নিস্তব্ধ। দূরে হেডলাইটের কয়েকটা আলো জ্বলছে। কালো শার্ট, কালো প্যান্ট, পায়ে ব্ল্যাক লেদারের লোফার, হাতে লেদারের ঘড়ি, সব মিলিয়ে এক গম্ভীর পরিপাটি উপস্থিতি। চুলগুলো বাতাসে এলোমেলো হয়ে উঠছে। হাতে একটা হাত প্যান্টের উপরে, প্যান্টের পকেটে, আর একটা হাত ফোন কানে নিয়ে কথা বলছে মেহরান। ঠোঁটের কোণে মুচকি হাসি, মনে হচ্ছে খুব আগ্রহ নিয়ে কথা বলছে ফোনের ওপাশে মানুষের সাথে। চারপাশের বাতাস হঠাৎ করেই জোরে বইতে শুরু করলো। মুহূর্তেই বেগ বেড়ে গেল, যেন ঝড় নামতে চলেছে। রাস্তার শুকনো পাতাগুলো ঘুরে ঘুরে উঠতে লাগলো চারিদিকে। ঠিক তখনই কোথাও থেকে এক অচেনা শব্দ ভেসে এলো। এক মুহূর্তে সব থমকে গেল। চারপাশে নেমে এলো অদ্ভুত এক নিস্তব্ধতা। হঠাৎই মেহরানের শরীরটা কেঁপে উঠল। ফোনটা হাত থেকে ছিটকে পড়ে গেল মাটিতে। পরের মুহূর্তেই সে লুটিয়ে পড়ল রাস্তায়। মাথার মাঝ বরাবর গুলি লেগেছে, সেখান থেকে গড়গড় করে রক্ত ঝরতে লাগলো। অন্ধকার রাস্তায় সেই রক্তের ধারা ছড়িয়ে পড়ছে ধীরে ধীরে। চিহ্ন দেখেই বোঝা যায় যে যে শটটা করেছে সে নিখুঁত। ঠান্ডা মাথায় একদম লক্ষ্যভেদ। কিছু সেকেন্ডের মধ্যেই মেহরানের চোখ দুটো ধীরে ধীরে বন্ধ হয়ে এলো। ঝড়ের আগের সেই নিস্তব্ধ রাত আরো ভারী হয়ে উঠল। কিছুক্ষণ আগেও যেখানে নিস্তব্ধতা জমেছিল, সেই অন্ধকার রাস্তায় হঠাৎ দুজন মুখোশধারী লোকের ছায়া দেখা গেল। চারপাশে সতর্ক দৃষ্টি ছুড়ে তারা দ্রুত এগিয়ে এলো। একজন নিচু হয়ে মেহরানের নিথর দেহটা পরীক্ষা করল, তারপর আরেকজনকে ইশারা দিল। একটা সাদা বস্তা খুলে তারা তাড়াহুড়ো করে দেহটা বস্তার ভেতরে ঢুকিয়ে দিল। বাতাস তখনও জোরে বইছে, চারপাশে শুকনো পাতার শব্দ, কিন্তু সেই শব্দের মাঝেই যেন লুকিয়ে আছে অদ্ভুত এক ভয়ঙ্কর নীরবতা। দুজন মিলে বস্তাটা টানতে টানতে অন্ধকার গলির ভেতর ঢুকে যেতে লাগলো। ধীরে ধীরে তাদের ছায়া মিলিয়ে গেল গভীর অন্ধকারে। পেছনে রয়ে গেল শুধু ফাঁকা রাস্তা, ছড়িয়ে থাকা কিছু রক্তের দাগ, আর এক অজানা রহস্যের শুরু।